আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। রোববার দিন আমি লাইভ প্রোগ্রাম করি এবং তার পরের দিন সোমবার কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হবে, অর্থাৎ আবার রিপিট দেখানো হবে। তাই প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজম এন্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। সে দীর্ঘ অনেক বছর ধরে, প্রায় 25 বছর ধরে আমি শুধু ক্রিমিনাল ল এর উপরেই প্র্যাকটিস করে আসছি। তাই আমার স্পেশালিজম হচ্ছে, আমার অভিজ্ঞতা হচ্ছে এই ক্রিমিনাল ল এর উপরেই। এই জন্য এই ক্রিমিনাল জাস্টিস লিগ্যাল প্রোগ্রামের মধ্যে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ আপনার মামলার বিষয়াদি টেলিভিশনের মধ্যে বললে অন্যান্যদের জানা হয়ে যাবে। একটা ক্রিমিনাল কেস যেটা আপনার ইনভেস্টিগেশন হচ্ছে পুলিশ স্টেশনে, অথবা আপনি ট্রায়াল ফেস করবেন ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা ক্রাউন কোর্টের মধ্যে, সেই সমস্ত কেসগুলো আপনার অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে, যেগুলো টেলিভিশনের মধ্যে যদি আপনি বলেন, আমার পক্ষে আপনাকে কোনো উত্তর দেওয়াটা সমীচীন হবে না এবং আপনারও ওই প্রশ্ন করাটা উচিত হবে না, কারণ আপনার মামলার বিষয়াদি এই টেলিভিশনের মধ্যে বললে ব্রিচ হবে, কনফিডেন্সিয়ালিটিটা ব্রিচ হবে। যার জন্য আমি এই প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্নাদি নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি সে অনেক বছর ধরে, দীর্ঘ প্রায় 25 বছর ধরে শুধু ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি। তাই আমার স্পেশালিজম হচ্ছে এই ক্রিমিনাল ল এর উপরেই। আপনার যে কোনো সময় যদি কোনো প্রশ্ন থাকে, সেগুলো আমি সব সময় আপনাদেরকে বলবো। আপনারা প্রাইভেটলি আমাকে ফোন করবেন অফিসের নাম্বারে, তখন আমি আপনার সাথে আপনার কেসের বিষয়াদি নিয়ে কথা বলার সুযোগ হবে। টেলিভিশনের মধ্যে না বলে আপনি প্রাইভেটলি, পরে আমার অফিসের নাম্বার আছে, আজম এন্ড কো সলিসিটরসের নাম্বার, ওই নাম্বারে ফোন করলে, ওইটা সাধারণত আমাদের 24 আওয়ার্স যে ইমার্জেন্সি লাইন কানেক্টেড থাকে, আমরা প্রায় সময় এই টেলিফোনের আনসার করে থাকি। অ্যাটলিস্ট সকাল আপনার 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা এই টেলিফোনের আনসার করি। আপনারা এই টেলিফোনের মধ্যে যদি টেলিফোন করেন, আজম এন্ড কো সলিসিটরসের ওয়েবসাইটে গেলে আপনি টেলিফোন নাম্বার পাবেন। ওই নাম্বারে যদি ফোন করেন, তখন আপনার কোনো প্রশ্নাদি থাকলে তার জবাব দেওয়ার আমি চেষ্টা করব। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its merits and demerits, and every case has its own facts. So, if you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে, সেটা ঘর থেকে হোক, রাস্তা থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, যেখান থেকেই হোক না কেন, তাহলে সাথে সাথে
দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে কথা বলে যোগাযোগ করে মিটিং করে সব প্রোজ অ্যান্ড কনস গুলো ডিসকাস করে ফুললি প্রিপেয়ার্ড হয়ে পুলিশের টেপ রেকর্ডেড ইন্টারভিউ দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি এই ইন্টারভিউটা ঠিক মতো দেন। এটা বললে হবে না যে আজম সাহেব, শফিউল আজম সাহেব, আমাকে তো পুলিশ একজন ফ্রি লয়ার দিয়েছে, সে তো কোনো মিটিংয়ে করে নাই, আমাকে রেপের এলিগেশন করেছে, 5 মিনিটও সময় দেয় নাই, আমি তো কোনো কিছু বুঝাইতে পাই নাই। এটা একটা ফ্যামিলি কন্দল, অনেক কনফ্লিক্ট, ফ্যামিলির মধ্যে অনেক দ্বন্দ্ব কলহ আছে, এই জন্য আমার এক রিলেটিভ আমার বিরুদ্ধে এই রেপ কেসটা করেছে। আমার কথা হচ্ছে আপনার রেজাল্ট পরে যেটাই হোক না কেন, at every stage of the proceedings you have to act properly, efficiently, sufficiently, and with due diligence, giving all proper information at the right time. পুলিশের ইন্টারভিউটা হচ্ছে first stage of the criminal proceedings, so you cannot do mistakes can haunt you later when the case goes to the court. যার জন্য আমার সব সময় অ্যাডভাইস থাকে, আপনি সব সময় ইন্টারভিউ দেওয়ার পরেও যদি সময় না হয় ইন্টারভিউ দেওয়ার আগে আরেকজন সলিসিটরের সাথে বা আমার সাথে কথা বলার, তাহলে ইন্টারভিউর পরে আপনি ফোন করবেন। আমাকেও যদি ফোন করেন তখন আমার অফিসের নাম্বারে ফোন করবেন। আমি একটু আগেও বলেছি আমাদের অফিসের নাম্বার আপনি পাবেন ওয়েবসাইটে গেলে। তখন আমি আপনাকে আপনার কোনো কোয়েশ্চেন যদি থাকে সেগুলো শোনার জন্য চেষ্টা করব। অনেক লিমিটেশন আছে, ওই লিমিটেশনগুলোকে মেইনটেইন করে যতটুকু সম্ভব আইনগতভাবে আমি আপনাকে কিছুটা গাইডেন্স দেওয়ার জন্য চেষ্টা করব। আজ আমি বলছি যে টপিকের উপরে গত প্রোগ্রামের মধ্যে আমি শুরু করেছিলাম, কিন্তু ওই দিন আমি এটা অনেক বড় টপিক, সেক্সুয়াল অফেন্সের টপিক, যেটা আমার পক্ষে শেষ করা সম্ভব হয় নাই, শুরু করেছিলাম শুধু। যার জন্য আজ আমি চেষ্টা করব মেইন পয়েন্টগুলোকে আউটলাইন করার জন্য সেক্সুয়াল অফেন্সেসের উপরে। Sexual offenses are understandably a particularly sensitive and complex area of law. এই সেক্সুয়াল অফেন্সটা হলো, আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারেন, বোধগম্য হচ্ছে আপনার, এটা বিশেষভাবে একটা সংবেদনশীল এবং জটিল এরিয়া অফ ল, a complex and sensitive area of law. Allegations of sexual misconduct can be difficult to defend because of the public attention they attract. অনেক সময় এই সেক্সুয়াল অফেন্সের অ্যালিগেশনগুলো ডিফেন্ড করতে গেলে অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়, অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয়, কারণ প্রেস এবং নিউজ মিডিয়াগুলো সবসময় সজাগ থাকে। লোকাল নিউজ পেপারগুলো এই নিউজ পেপারের মধ্যে পাবলিশ করে এগুলো, যার জন্য এই যে পাবলিক অ্যাটেনশন যেটা ড্র করে, এই জন্য অনেক সময় আমাদেরকে খুব দক্ষতার সাথে আমাদের অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে ঠিক মতো রাইট ওয়েতে রাইট অ্যাপ্রোচ নিয়ে আপনার কেসটাকে হ্যান্ডেল করতে হবে। আপনি বললে হবে না যে পুলিশের ইন্টারভিউতে আমাকে সময় দেয় নাই, এটা আপনার টু লেট।
আপনার কেস আপনাকেই লুক আফটার করতে হবে। ইন্টারভিউর আগে আমি সবসময় বলি একটা মিটিং করবেন, অথবা ইন্টারভিউর পরে পরে হলেও আপনি অ্যাটলিস্ট মিটিং করে যত তাড়াতাড়ি সম্ভব, কারণ দেরি হলে আপনি আবার সলিসিটর চেঞ্জ করতে পারবেন না। ফ্রি সলিসিটর যাদেরকে দিবে তখন আবার একটা স্টেজ আছে, ওই স্টেজটা যদি আপনার মানে পার হয়, ওই স্টেজটা যদি রিচ করে, তাহলে কোর্টের অর্ডার ছাড়া আপনি ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর চেঞ্জ করতে পারবেন না। The nature of the crimes also means that it is often the complainant's word against the defendants. এই কেসগুলো প্রায় সময়ে দেখা যায় কমপ্লেনেন্টের মুখের বক্তব্য ভার্সেস আপনার বক্তব্য। সে কি বলছে মুখে কোর্টের কাছে, জাজ এবং জুরির কাছে, এবং আপনি কি বলছেন জাজ এবং জুরির কাছে, ওটার উপরে ভিত্তি করে আপনার জুরিরা রায় দিবে। Furthermore, the impact of an allegation of a sexual offense can be devastating for all those involved and their families. অধিকন্ত এই প্রভাব, সেক্সুয়াল অফেন্স কেসের প্রভাব, রেপ কেসের প্রভাব, সেক্সুয়াল অ্যাসল্ট কেসের যে প্রভাব, সেটা একটা পুরা পরিবারের সদস্যদের উপর, শুধু আপনার উপর না, একটা বিধ্বংসী একটা মেন্টাল স্টেট, মানসিক অবস্থা, সবাই একটা অশান্তির মধ্যে থাকে, একটা ডেভাস্টেটিং মেন্টাল স্টেটের মধ্যে দিয়ে তারা যায়। Such, it is important to contact solicitors who are experienced in defending such claims. যার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন, এক্সপেরিয়েন্সড, দক্ষ ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের যারা অভিজ্ঞতা আছে, অনেক বছর ধরে, যারা আমি 25 বছর ধরে আমি শুধু ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি, আমাকে নেন বা আর কাউকে নেন, লং এক্সপেরিয়েন্সড ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর আপনি খুঁজে বের করবেন আপনাকে ডিফেন্ড করার জন্য। আমি দেখছি অনেকে আমার কাছে আসছে, আজম সাহেব আমাকে তো রেপ কেসের জন্য চার্জ করেছে, আমার বিরুদ্ধে 12টা রেপ এলিগেশন হয়েছে, আমাকে যে রিপ্রেজেন্ট করতেছে, আমাকে যে গাইড করতেছে, চিঠিপত্র যেগুলো আসে দেখতেছি এগুলো প্যারালিগাল থেকে। প্যারালিগাল মানে ওরা কোনো লয়ারও না, ট্রেনি লয়ারও না, এরা প্যারালিগাল, আপনার কোনো ট্রেনি সলিসিটরও না, তারা হলো আপনার সলিসিটর হিসাবে কোয়ালিফাই করে নাই। তো দুঃখজনক হলেও সত্য, এটা হচ্ছে অনেক সময় এটা আপনাকে দেখতে হবে, এবং অনেক সময় আপনার লিমিটেশন আছে। তার কারণটা হলো লিগ্যাল এইডের মাধ্যমে আপনার যতটুক করার দরকার অতটুকুই করা হবে, এবং আপনার কেস আপনাকে লুক আফটার করতে হবে, দেখতে হবে আপনাকে কোথায় গেলে আপনি ভালো পরামর্শ পাবেন, কোথায় গেলে আপনি ডাইরেক্ট সলিসিটরের সাথে কথা বলতে পারবেন, কার সাথে থাকলে আপনি আপনাকে সময় দিয়ে, লং টাইম দিয়ে আপনার কেসটাকে ডিফেন্ড করার জন্য সমস্ত পয়েন্টগুলো ডিসকাস করতে পারবে আপনার সাথে। এটার দায়িত্ব থাকবে আপনার উপরেই। Sexual offenses cases are very specialized. এই কেসগুলো খুবই স্পেশালাইজড কেস। এগুলোর rules and evidence and procedures are different to normal criminal cases. Civil procedure আছে আপনার সিভিল কেসের জন্য, ক্রিমিনাল কেসের জন্য আছে criminal procedures, rules and guidance. আর দুই ধরনের রুল, দুই ধরনের কোর্টের মধ্যে হয় সিভিল কেসগুলো। আপনার মনে করেন ইমিগ্রেশন, হাউজিং, ডিভোর্স, ফ্যামিলি, এগুলো সবগুলো হইলো আপনার প্রপার্টি সিভিল কেস, সিভিল কোর্টের মধ্যে হবে।
আর ক্রিমিনাল কেসগুলো হলো পুলিশ স্টেশন থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট কোর্ট এবং ক্রাউন কোর্টের মধ্যে হবে। ল প্রসিজার এন্ড রুলস গুলো হইলো সম্পূর্ণ ভিন্ন। আর তার চাইতে বড় কথা হইলো সেক্সুয়াল অফেন্স কেসের জন্য রুলগুলা সাধারণ ক্রিমিনাল কেসের চাইতে আরো ভিন্ন। সুতরাং দেখেন পার্থক্যটা কোথায়। ক্রিমিনাল কেস যারা প্র্যাকটিস করে শুধু তারা না, এই রেপ কেসের জন্য রুল কানুনগুলো আরো অনেকগুলা ডিফারেন্ট প্রসিজার এবং রুল ফলো করতে হয়। আমি একটা উদাহরণ দিব যে উইটনেসেস অফটেন give live evidence via video link outside the court। যে কমপ্লেইন করবে, যারা উইটনেস আসবে রেপ কেসের জন্য, সেক্সুয়াল অ্যাসল্ট কেসের জন্য, তারা দেখা যায় ভিডিও লিংকের মাধ্যমে কোর্টের বাইরের থেকে এভিডেন্স দিচ্ছে। তাদেরকে আপনি দেখতে পারবেন না, এবং অনেক সাক্ষী যারা দেয় তারাও আপনার ভিডিও লিংকের মাধ্যমে দিচ্ছে। এবং আরো অনেকগুলা স্টেপ আছে যে আপনি ওই ভিকটিমকে আপনি ডাইরেক্ট কোনো কিছু কোয়েশ্চেন করতে পারবেন না। আপনাকে ডেফিনেটলি আপনার একজন দক্ষতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার এনগেজ করতে হবে। সিভিল কেসের মধ্যে দেখা যায় আপনার যদি পয়সা না থাকে আপনি নিজেই যাই হাজির হতে পারবেন, আপনি নিজেই বিভিন্ন প্রশ্নাদি করতে পারবেন। কিন্তু ক্রিমিনাল কেসের মধ্যে আইন কানুনগুলো হলো ভিন্ন। The skills required to win case can be very different, showing the jury in a subtle and diplomatic way that a witness is clearly lying is often more effective than simply being aggressive from the start. একদম শুরু থেকে অ্যাগ্রেসিভ না হয়ে, অ্যাটাক না করে, ডিপ্লোম্যাটিক্যালি আস্তে আস্তে বিভিন্ন প্রশ্নাদি করে খুবই সূক্ষ্মভাবে জুরিকে তুলে ধরা এবং বিভিন্ন প্রশ্নাদি করে তার মিথ্যাটাকে আটকাইয়া দেওয়া, যে দেখো সে আগে কি কথা বলছে আর এখন কি বলছে, তার মধ্যে কনসিস্টেন্সি নাই, সে কন্ট্রাডিকশন করতেছে। এইভাবে করলে অ্যাগ্রেসিভলি অ্যাটাক না করে খুব ডিপ্লোম্যাটিক্যালি, খুব আপনার প্রপার ওয়েতে আপনাকে কোয়েশ্চেনিং গুলো করতে হবে। যেটা আমার যে ব্যারিস্টাররা আছে যাদেরকে আমি এনগেজ করি, দীর্ঘ সে 20, 25, 30 বছর ধরে তারা শুধু ক্রিমিনাল লয়ের উপরে প্র্যাকটিস করে, তারা জানে সেক্সুয়াল অ্যাসল্ট অথবা রেপ কেসের ভিকটিম অথবা উইটনেসদেরকে কিভাবে কোয়েশ্চেনিং করতে হবে এবং কিভাবে কেসটাকে প্রুফ করতে হবে, কিভাবে ডিফেন্ড করতে হবে, বিভিন্ন পয়েন্টগুলো আপনার পক্ষে যেগুলো আছে সেগুলো। শুধু এমনি অ্যাটাক করলে হবে না, তুমি করো না, তুমি মিথ্যা বলতেছো, এভাবে বললে জুরি আরো আপনার বিরুদ্ধে চলে যাবে। খুব ক্লেভার ওয়েতে সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচ করতে হবে এবং তার কথার মধ্যে দিয়ে আপনার প্রুফ করতে হবে সে ইনকনসিস্টেন্ট এবং সে কন্ট্রাডিক্ট করতেছে। এই ইনকনসিস্টেন্সি এবং কন্ট্রাডিকশন মানি সে মিথ্যা বলছে। Of course, at the right stages in case, there will always be a need for an attack-minded approach. অবশ্যই একটা সময় আসবে, একটা স্টেজ আসবে যখন আপনাকে অ্যাটাক করতে হবে, অ্যাটাকের দরকার আছে। যখন ওই স্টেজ আসবে, how can I defend an allegation of a sexual offense made against me? আমি কিভাবে ডিফেন্ড করব যে এই প্রশ্নটা বারবার আসে আমার কাছে যে আজম সাহেব আমার বিরুদ্ধে এই সেক্সুয়াল অ্যাসল্ট রেপের অ্যালিগেশন এসেছে, এগুলো আমি কিভাবে ডিফেন্ড করব? এখন
sexual accusation can mean more than the fear of legal proceedings. এটা আপনার যেটা লিগ্যাল প্রসিডিংস এর ভয় ওর চাইতে আরো অনেক বেশি কিছু ইনভলভ আছে। কি কি? রেপুটেশন ড্যামেজ, আপনার সুনামের উপর একটা আঘাত আসবে। and the stigma of the offense make these cases even more difficult. এই স্টিগমা এই অফেন্সের এইগুলো কেসকে আরো মোর ডিফিকাল্ট করে। Defending an allegation of sexual offenses has two exceptionally important components. দুইটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে এই কেসগুলোকে ডিফেন্ড করতে হলে। এগুলো হলো, একটা হচ্ছে কি a well drafted defense statement and third party evidence. আপনার ডিফেন্স স্টেটমেন্টটাকে খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। আমি সব সময় ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে মিটিং করে ক্লায়েন্টের সাথে সবগুলো ডিটেইলস নিয়ে আমরা ডিফেন্স স্টেটমেন্টটা আমি এবং ব্যারিস্টার মিলে আমরা প্রিপেয়ার করি এবং সেটা গো থ্রু করি। আমি আবার আসছি এই ডিফেন্স স্টেটমেন্টের উপরে। আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, সবাই আমার সাথেই থাকুন। আমি নেক্সট সেগমেন্টে সেক্সুয়াল অফেন্সের উপরে কন্টিনিউ করব। পার্টিকুলার আপনারা প্রিপেয়ার করতে হবে সেটার উপরে আমি আউটলাইন করব। আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই নেক্সট সেগমেন্ট, সেকেন্ড সেগমেন্ট ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের। আমি প্রথম সেগমেন্টে শুরু করেছিলাম সেই সেক্সুয়াল অফেন্সেসের উপরে, আমি আউটলাইন করেছি, আর আমি শুরু করেছিলাম ডিফেন্স স্টেটমেন্টের উপরে। ওখান থেকে আমি কন্টিনিউ করব এখন। Defending an allegation of sexual offenses has two exceptionally important components. দুটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, একটা হচ্ছে কি ওয়েল ড্রাফটেড ডিফেন্স স্টেটমেন্ট অ্যান্ড থার্ড পার্টি এভিডেন্স, যে সাক্ষী প্রমাণ। এই ডিফেন্স স্টেটমেন্টটা হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ক্লায়েন্টের সব সময় আসে যে আমার স্টেটমেন্টটা ঠিক মতো নেওয়া হয় নাই। আমি কিন্তু ক্লায়েন্টের সাথে ঘন্টার পর ঘন্টা বসে ফুল ডিটেইলস নিয়ে তারপরে আমরা ব্যারিস্টারের সাথে আমরা মিটিং করি, তারপর আমি ডিফেন্স স্টেটমেন্টটা ড্রাফট করি। আমি এবং ব্যারিস্টার দুজনে মিলে ক্লায়েন্টদেরকে নিয়ে সেটা বসি এবং আরো যদি কিছু অ্যাড করতে হয়, সংশোধন করতে হয়, সেটা করার জন্য আমি সুযোগ দিই। এবং দরকার হলে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে, সেক্রেটারিকে বলবো আবার রিটাইপ করো, আবার পুনরায় টাইপ করি এবং সেটা ক্লায়েন্টকে অ্যামেন্ডেড কপিটা আমি পাঠাই। তারপরেও যদি আরো কিছু অ্যাড করতে হয়, তারপরে আমি আমার ক্লায়েন্টকে বলি আপনি তারপরেও যদি থাকে আবার বলেন, আমি আবার আরেকটা অ্যামেন্ড করে আরেকটা পাঠাবো। এটা হইল সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এখানে যে কথাগুলো মেইন কথাগুলো বলবেন সেই কথাগুলোর উপরে আপনাকে ঠিক থাকতে হবে। এই কথাগুলোর থেকে যদি আপনি বিচ্যুত হন তাহলে আপনার প্রবলেম আছে, আপনাকে অবিশ্বাস করবে। অনেকে বলছে কি যে আমার স্টেটমেন্ট তো নেয় নাই, এটা হইল আরেকটা আপনার শর্টফল অফ সার্ভিস। এটা হলে চলবে না। এই জন্য শুরুতেই বলেছি আপনার কেসটাকে আপনাকেই লুক আফটার করতে হবে। আপনি লিগ্যাল এইডের মাধ্যমে আছেন, আপনার সলিসিটর চেঞ্জ করতে হলে সেখানে অনেক রিজন দিতে হয়। যদি আপনার স্টেটমেন্ট যদি না নেয়, এটা একটা রিজন হতে পারে আপনার সলিসিটর চেঞ্জ করার জন্য। সুতরাং এমনিতে আপনি চেঞ্জ করতে পারবেন না। ক্রিমিনাল কেসের মধ্যে গুড রিজন থাকতে হবে এবং কোর্ট তখন আপনাকে
চেঞ্জ করার জন্য সুযোগ দিবে। তারপর অন্যান্য জিনিসগুলো হলো এভিডেন্স, থার্ড পার্টি এভিডেন্স, মনে করেন টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, বিভিন্ন ইমেইল, বিভিন্ন ডকুমেন্টারি এভিডেন্স এবং আরেকজন সাক্ষীর জবানবন্দি, এগুলো সবগুলো আপনার ক্রিমিনাল কেসের জন্য উইন করতে হলে সহায়ক হয়ে দাঁড়ায়। The importance of these elements cannot be overstated. এই ইনফরমেশনগুলোর যে ইম্পর্টেন্স, গুরুত্ব, এটাকে আর বেশিভাবে বলার কোনো দরকার পড়ে না, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো কি, থার্ড পার্টি এভিডেন্স, ডিফেন্স স্টেটমেন্ট। আপনার ডিফেন্স স্টেটমেন্ট আপনাকে করতে হবে, তারপরে সাক্ষী প্রমাণাদি আপনার এভিডেন্স গুলোকে প্রিপেয়ার করতে হবে। Both command a deep analysis of the facts of the case and require extensive independent investigation into the credibility and reliability of witnesses and the accuracy of evidence. এই ডিফেন্স স্টেটমেন্ট তৈরি করতে হলে এবং আপনার কেসকে প্রিপেয়ার করতে হলে, সাক্ষীদের জবানবন্দি প্রিপেয়ার করতে হলে, থার্ড পার্টি এভিডেন্স গ্যাদার করতে হলে খুব আপনার কেসটাকে ডিপলি অ্যানালাইজ করতে হবে, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে ডকুমেন্টগুলো পুলিশে কি দিয়েছে, কোন জায়গায় গরমিল আছে, কোথায় শর্টফল আছে, সেগুলো দেখতে হবে। খুবই ইম্পর্টেন্ট। এবং সাথে সাথে দেখতে হবে যে এক্সটেন্সিভ ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন এবং ক্রেডিবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি অফ দ্য উইটনেসেস স্টেটমেন্ট, অ্যাকুরেসি অফ এভিডেন্স। উইটনেসটা যেগুলো বলছে সেগুলো সত্য বলছে কিনা নাকি মিথ্যা বলছে, সঠিক স্টেটমেন্ট দিয়েছে কিনা, কোনো এক্সাজারেট করেছে কিনা, কোনো ফলস স্টেটমেন্ট দিয়েছে কিনা, এগুলো খুবই ভালোভাবে এক্সটেন্সিভলি ইনভেস্টিগেট করতে হবে, অ্যানালাইজ করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তারপর আপনার ডিফেন্স স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। Therefore, defense statements are crucial, খুবই গুরুত্বপূর্ণ, and sometimes lead to the early termination of the case or discharge of the defendant if properly drafted. This is because statements can call into question the accuracy of the allegations that may be false or exaggerated. This may be a result of a false memory or have arisen out of malice. এই জন্য এগুলো খুব সাবধানে করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় এগুলো সবগুলো যদি তুলে ধরা হয়, এটা ডিপেন্ড করে আপনার ইনস্ট্রাকশনের উপরে, এবং এগুলো যদি সব স্টেটমেন্টের মধ্যে দেওয়া হয় তখন পুলিশ এগুলাকে অ্যানালাইজ করবে, পুলিশ এগুলাকে আবার পরীক্ষা নিরীক্ষা করবে। পুলিশের তো এগুলো পাওয়ার নাই, তাদের যে ডিপার্টমেন্ট, লিগ্যাল ডিপার্টমেন্ট আছে পুলিশের, ওটাকে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস বলা হয়, সিপিএস বলা হয়। সিপিএস ওইটাকে অ্যানালাইজ করবে, কেসটাকে আবার রিভিউ করবে এবং দেখবে তারা কেসটা জিততে পারবে কিনা, তাদের স্ট্রেংথটা কতটুক, উইকনেসটা কতটুক, তাদের পসিবিলিটি অফ উইনিং দ্য কেস কতটুক, সেগুলো আবার তারা কেসটাকে রিভিউ করে দেখবে। অনেক সময় দেখা যায় এমন কতগুলো মিথ্যা উদ্ঘাটন হয়েছে, আমরাও তুলে ধরেছি, যেগুলো কোর্টে গেলে তাদের উইন করার মতো আর সম্ভাবনা থাকবে না। Bring to light medical evidence which absolves the accused, such as an illness that would have affected a sexual performance. যে এমন একটা আপনার মেডিকেল এভিডেন্স আপনি উপস্থাপন করেছেন যেখানে দেখা যায় আপনার সেক্সুয়াল পারফরম্যান্সের অ্যাবিলিটি নাই, or produce documents that cast doubt on the credibility of the complainant,
যে আপনি এমন কিছু সাক্ষী প্রমাণ বের করে দিয়েছেন, এমন কিছু এভিডেন্স আমাদের কাছে দিয়েছেন, এমন কিছু জিনিস আমাদেরকে দিয়েছেন যেগুলো আমরা তুলে ধরেছি পুলিশের কাছে, এবং পুলিশ যেটা তাদের লিগ্যাল ডিপার্টমেন্ট ক্রাউন প্রসিকিউশন সার্ভিসকে দিয়েছে, এবং তারা দেখছে কি যে এখানে যে কমপ্লেনেন্ট যে আছে তার ক্রেডিবিলিটির উপরে বিরাট একটা আঘাত। দেখা যাচ্ছে তার ক্রেডিবিলিটি নাই, মিথ্যা বলছে, তার ক্রেডিবিলিটি ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। 12 জন জুরি মেম্বার ক্রাউন কোর্টের মধ্যে তাকে বিশ্বাস করবে না। ডিফেন্সের স্টেটমেন্টের মধ্যে আমরা তুলে ধরেছি, আপনি আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন, এবং তার এই মিথ্যাগুলো জুরি বিলিভ করবে না এবং আপনাকে খালাস করে দিবে। তখন তারা টাইম ওয়েস্ট করবে না, দেখা যায় অনেক সময় তারা কেসটাকে ডিসকন্টিনিউ করে। When such issues are highlighted, raised in a defense statement, it highlights important points that may have been overlooked by the police or prosecution. যে জিনিসগুলো আমরা তুলে ধরি, আপনি বলছেন, ওগুলো আমরা তুলে ধরি আপনার স্টেটমেন্টের মধ্যে, যেটা হয়তো পুলিশ জানে না, যেটা হয়তো পুলিশ দেখে নাই, অথবা ওভারলুক করেছে। This may mean that there is now doubt surrounding the allegations, which may cause the CPS to withdraw their case on the basis that it is unlikely to lead to conviction. সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে সিপিএস যদি দেখে, সবগুলো রিভিউ করে, কেসটাকে পুঙ্খানুপুঙ্খভাবে রিভিউ করে, এবং আপনার যে ডিফেন্সের স্টেটমেন্ট এটাকে বিশ্লেষণ করে, তারা যদি দেখে যে এখানে বিরাট একটা ডাউট কাস্ট হচ্ছে তার ক্রেডিবিলিটির উপরে, কমপ্লেইনেন্ট মিথ্যা বলেছে সেটা প্রমাণিত হবে, অনেক এভিডেন্স আছে তার মিথ্যা বলার, তখন তারা কেসটাকে ডিসকন্টিনিউ করবে। কারণ তাদের মনে হবে কি তারা কেসটা উইন করতে পারবে না, উইন না করার সম্ভাবনা বেশি। এই জন্য ডিফেন্স স্টেটমেন্ট আমি সব সময় দিই। আমার ক্লায়েন্টরা বলে কি যে আমার এগুলো তো দেওয়া হয় নাই, ঠিক মতো স্টেটমেন্ট নেয় নাই, ফুল ডিটেলস অ্যাকাউন্টস নেওয়া হয় নাই, তখন এগুলো আপনার জন্য রিজন হবে আপনি যদি সলিসিটর চেঞ্জ করতে চান। এবং জাজ তখন আপনার ওই রিজনগুলোকে অ্যাকসেপ্ট করার পসিবিলিটিটা থাকবে, কারণ ওগুলো খুবই স্ট্রং রিজন। We know that conviction for a sexual offense can have life-changing consequences for our clients, and that even minor allegations can result in stigma or a client being forced from their home, especially if they have children. আমরা জানি সেক্সুয়াল অফেন্সেসের কেসগুলো একটা লাইফ চেঞ্জিং কনসিকুয়েন্সেস নিয়ে আসে, জীবনের উপরে বিরাট একটা চেঞ্জ নিয়ে আসবে, একটা বিরাট পরিণতি নিয়ে আসবে আপনার জন্য। ইভেন দ্য মাইনর এলিগেশনস, ছোটখাটো এলিগেশনও যদি হয়, এটা একটা বিরাট একটা কলঙ্ক আপনার বিরুদ্ধে থাকবে, আপনার উপর থাকবে। অনেক সময় দেখা যায় আপনাকে ফোর্স করেছে, আপনি ঘরে থাকতে পারবেন না, কারণ আপনার চিলড্রেন আছে ঘরে, এবং আপনি যে সেক্সুয়াল অ্যাসল্ট করেছেন, রেপ করেছেন, এটা ইনভলভিং দ্য চিলড্রেন। তখন আপনার ঘরে যেহেতু চিলড্রেন আছে, আপনাকে ফোর্স করবে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য। সোশ্যাল সার্ভিসেস ইনভলভড হবে, তারা আপনাকে কোয়েশ্চেনিং করবে এবং আপনার ফ্যামিলিকে যোগাযোগ করবে, আপনার পরিবারের সদস্যদেরকে কথা বলবে, আপনার ছেলে মেয়েদের সাথে কথা বলবে, ওয়াইফের সাথে কথা বলবে। এগুলো একটা বিশাল একটা আপনার
সারাউন্ডিং একটা বিরাট একটা আপনি সিচুয়েশনের মধ্যে পড়ে যাবেন এই সেক্সুয়াল অফেন্সের কেসগুলো যখন কোর্টে যায়। এবং আপনি যদি কনভিক্টেড হন তখন আপনি সেক্স অফেন্ডার্স রেজিস্টারের মধ্যে আপনার নাম লিপিবদ্ধ হবে, আপনার নাম রেজিস্টার করা হবে, এবং সামটাইমস ফর লাইফ, হোল লাইফ আপনার এই আপনাকে সেক্স অফেন্ডার্স রেজিস্টারের মধ্যে থাকতে হবে। আমি দেখছি কি, আমি তো রেপ কেস শুধু দুই একটা না, অনেক 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 রেপ কেস আমি করেছি, এবং ক্লায়েন্টরা শুধু এত অশান্তির মধ্যে যে দেখেন আজম সাহেব, পুলিশ তো আছেই, এখন তো সোশ্যাল সার্ভিস লাগছে আরো পুলিশের চেয়ে বেশি। আমার ছেলে মেয়েদেরকে স্কুলে যাইয়া ইন্টারোগেট করে, প্রশ্ন আদি করে, আমার ওয়াইফকে প্রশ্ন আদি করতেছে, আমাকে ঘরে থাকতে দিচ্ছে না। এখন তো পুলিশের চাইতেও আমাদের উপর মোর প্রেশার আসছে সোশ্যাল সার্ভিস থেকে। আমি কোনো চিলড্রেনের সাথে কন্ট্যাক্ট করতে পারি না, যে ঘরে চিলড্রেন আছে সেই ঘরে আমি যাইতে পারি না। আমার ওয়াইফ এখন আমার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার অবস্থায় আছে। আমি তো এই কেসের জন্য দোষী না, কিন্তু আমার উপর তো বিশাল একটা আঘাত আসছে চারিদিক দিয়ে, এবং সংসারও ভেঙে যাবে। সুতরাং এগুলো খুব এক্সপার্ট লয়ারদেরকে আপনাকে হ্যান্ডেল করতে হবে, খুব কেয়ারফুলি আপনাকে ট্যাকল করতে হবে সমস্ত সিচুয়েশনগুলোকে, এবং আপনাকে রাইট স্টেপ, রাইট রিপ্রেজেন্টেশন এনশিওর করতে হবে। Also, the court will consider imposing sexual harm prevention order, which may have a dramatic impact on a client's ability to associate with certain members of their family. The Sexual Harm Prevention Order, SHPO, Sexual Harm Prevention Order, এটাকে আমরা যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করি আমরা SHPO বলি, সবাই জানে। আপনি অনেক ফ্যামিলির যেখানে চিলড্রেন আছে তাদের সাথে অ্যাসোসিয়েট করতে পারবেন না। আপনাকে এই সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডারটা যখন দিবে, আপনার লাইফের উপরে একটা ড্রামাটিক একটা ইম্প্যাক্ট চলে আসবে। আপনার চলাফেরার উপরে, কোথায় যাবেন, চিলড্রেনদের সাথে মিট করতেছেন কিনা, চিলড্রেনদের সাথে অ্যাসোসিয়েট করতেছেন কিনা, ঘরে চিলড্রেন আছে কিনা, অথবা এমন কোনো ঘরে যাইতে পারবেন না যেখানে চিলড্রেন আছে। At all stages, you need to safeguard your interests and defend your case robustly. প্রত্যেকটা স্টেজের মধ্যে এই ক্রিমিনাল প্রসিডিংসের প্রত্যেকটা স্টেজে, স্টেজ বাই স্টেজ আছে, পুলিশ স্টেশন আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, তারপর ক্রাউন কোর্ট স্টেজগুলো আছে। আপনাকে প্রপারলি, সঠিকভাবে, ফুললি রিপ্রেজেন্ট করতে হবে নিজেকে। রাইট সলিসিটার, রাইট ব্যারিস্টার এনগেজ করতে হবে। আমি সবসময়ই করি, আমার যে প্যানেল অফ ব্যারিস্টার আছে সে অনেক অনেক ব্যারিস্টার আমার লিস্টের মধ্যে আছে, যাদেরকে আমি ইউজ করে আসছি দীর্ঘ 25 বছর ধরে। আমি জানি কাদেরকে দিলে আমার ভালো রেজাল্ট আসবে, কাদেরকে দিলে কোর্টে তারা ভালো মতো ফাইট করতে পারবে, আমার ক্লায়েন্টকে ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারবে, এবং রিপ্রেজেন্ট করে ভালো মতো একটা গুড রেজাল্ট আমার জন্য নিয়ে আসতে পারবে, আমার ক্লায়েন্টের জন্য নিয়ে আসতে পারবে। এটা সবসময় আমাদের এইম থাকে, যার জন্য আমি শুধু ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার না, যারা রেপ কেসের জন্য অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে রেপ কেসের জন্য আমি ইনস্ট্রাকশন দিই। এটা একটা রোবাস্ট রিপ্রেজেন্টেশন যদি না হয় তাহলে আপনার অনেক প্রবলেম হতে পারে। এই জন্য আপনার রিপ্রেজেন্টেশনের দিকে আপনাকে সবসময় সজাগ থাকতে হবে। Specialist rape prosecutions require specialist defense solicitors too. রেপ প্রসিকিউশনটা যেরকম স্পেশালিস্টদেরকে করানো হয়, ডিফেন্ড করতে হলেও রেপ কেসকে, আপনার সেক্সুয়াল অ্যাসল্ট কেসকে আপনার স্পেশালিস্ট, দক্ষতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন সলিসিটরের কাছে যেতে হবে। আপনি প্যারালিগালকে দিয়ে কেস করাইলে হবে না, ট্রেনি লয়ারকে দিয়ে করাইলে হবে না,
আপনাকে দেখতে হবে যে আপনাকে রিপ্রেজেন্ট করতেছে কিনা সেই সলিসিটর কিনা, কয় বছরের অভিজ্ঞতা সম্পন্ন, সে ডাইরেক্টলি করতেছে কিনা নাকি আর কাউকে দিয়ে আপনাকে এজেন্টের মাধ্যমে করতেছে, সব আপনাকে খেয়াল রাখতে হবে। The Department of Public Prosecutions announced a new revised protocol for the CPS dealing with rape allegations. এটা জানুয়ারি 2015-এ আপনার ডিপার্টমেন্ট অফ আপনার পাবলিক প্রসিকিউশন যেটা আছে তারা একটা নিউ প্রটোকল ডিক্লেয়ার করেছে রেপ কেসের জন্য, এবং সে বলছে কি সেখানে as a result it is anticipated that there will be an increase in rape prosecution. তার মানে এতে বোঝা যায় যে বেশি বেশি করে রেপের প্রসিকিউশন গুলো হবে, রেপ কেস গুলো কোর্টে যাবে। The DPP stated, I am determined to ensure our rape and serious sexual offense units have the skilled lawyers and the essential tools they need to do the job and work effectively with specialist police rape teams. তারা বলছে কি আমি নিশ্চিত করতে চাই আমাদের যে রেপ প্রসিকিউশন টিম আছে তারা দক্ষতার সাথে কাজ করুক, এটাকে রাসো টিম বলা হয়, রেপ এন্ড সেক্সুয়াল অফেন্সেস ইউনিট, তাদের স্কিল লয়ারদেরকে এনগেজ করবে, সে দক্ষতা সম্পন্ন এক্সপেরিয়েন্স লয়ারদেরকে এনগেজ করবে, এক্সপার্ট এক্সপেরিয়েন্সড পুলিশ অফিসারদেরকে দিয়ে টিম গঠন করবে, যেন এই রেপ প্রসিকিউশন গুলো একটা স্পেশালিস্ট টিম দিয়ে প্রসিকিউশন করা হয়। আমি আরেকটা শর্ট ব্রেকে যাচ্ছি, আমি আরো কন্টিনিউ করব রেপ এবং সেক্সুয়াল অ্যাসল্টের উপরে। সবাই আমার সাথেই থাকুন। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আপনাদেরকে আমি আমাদের এই লাস্ট সেগমেন্টে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামে। আমি আজকের প্রোগ্রামে রেপ এলিগেশন নিয়ে কথা বলছিলাম। আমি ডিফেন্স স্টেটমেন্টের উপর বলছি কত ইম্পর্টেন্ট এইটা, যে আপনি এইটা যদি ঠিক মতো না করে তাহলে এটা আপনার রিজন হবে আপনার সলিসিটর চেঞ্জ করার। যে বললে হবে না যে আমাকে ফ্রি লিগ্যাল অ্যাডভাইস দিয়েছে পুলিশে, আমাকে একজন দিয়েছে, কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট যেগুলো সেগুলো করতে হবে। আপনার এই কেসগুলো আমি সবসময় আগে বলেছি, আপনি ইচ্ছে করলে আপনি সলিসিটর চেঞ্জ করতে পারবেন না। একটা স্টেজ আছে, সেটা হলো যখনই আপনি পুলিশ ইন্টারভিউ করবে, ইন্টারভিউর সাথে সাথে যদি 2-4 দিনের মধ্যে একটা নেক্সট স্টেজ আসার আগে যদি আপনি সলিসিটর চেঞ্জ করেন তখন আর কোর্টের অর্ডার লাগবে না। আমি বলছি কি যে পুলিশ যে এখন নতুন রুল করছে, ডাইরেক্টর অফ পাবলিক প্রসিকিউশন বলছে আমরা রেপ এবং সেক্সুয়াল অ্যাসল্ট কেসগুলোকে খুব স্পেশালিস্ট লয়ারকে দিয়ে আমরা প্রসিকিউট করব, আমরা এনগেজ করব স্পেশালিস্ট লয়ারদেরকে। তো আমরা যেটা বলি সেটা হচ্ছে কি স্পেশালিস্ট রেপ এলিগেশন কেস যেভাবে পুলিশ একটা স্পেশালিস্ট টিম দিয়ে অভিজ্ঞতা সম্পন্ন রাসো টিম যেটা আছে এবং তাদেরকে দিয়া রেপ এন্ড সিরিয়াস সেক্সুয়াল অফেন্স কেসেস ইউনিট প্রসিকিউট করবে, আপনার ডিফেন্স করতে গেলেও আপনার ঠিক ওইভাবে দক্ষতা সম্পন্ন লিগ্যাল টিম আপনাকে সিলেক্ট করতে হবে। ওই জানুয়ারি 15 সালে ডাইরেক্টর অফ পাবলিক প্রসিকিউশনস ওইটা ডিক্লেয়ার করার পরে
দেখা গেছে রেপ এবং সেক্সুয়াল অ্যাসল্টের কেস প্রসিকিউশনটা অনেক বেড়ে গেছে, কারণ তাদের টিমগুলো অনেক শক্ত। সিপিএস এ স্পেশালিস্ট লয়াররা আছে, পুলিশের মধ্যে রাসোয়া ইউনিট আছে, স্পেশালিস্ট টিম আছে, যারা এগুলা করতেছে, কেস প্রিপেয়ার করতেছে। While an increase in prosecutions where the evidence justifies it is to be applauded, there will be suspects and defendants who are concerned that while they are being investigated and prosecuted by experts in this field, they must ensure they are represented by similarly specialist lawyers. অনেক সময় খুব উদ্বিগ্ন হয় তারা যখন চিঠিপত্র দেখে যে রাসোয়া ইউনিট থেকে চিঠি আসছে, স্পেশালিস্ট সেক্সুয়াল অফেন্সেস টিম আপনার স্পেশালিস্ট লয়ারদেরকে এনগেজ করেছে, পুলিশ কোর্টে যাবে, এবং আমাদের ক্লায়েন্টরা তখন একটু হতবিহ্বল বা একটু দ্বিধাবোধ করে যে কি হচ্ছে না হচ্ছে তাদের কেস নিয়ে, তারা ওই লেভেলের রিপ্রেজেন্টেশন পাচ্ছে কিনা। কারণ ওরা যেরকম হাই লেভেলের এক্সপেরিয়েন্সড লিগ্যাল টিম দিয়ে প্রসিকিউট করতেছে, আপনাকেও ঠিক সমানে সমানে দক্ষতা সম্পন্ন টিম দিয়ে ওইটাকে ডিফেন্ড করতে হবে, যেটা আমি সব সময় চেষ্টা করি, সচেষ্ট থাকি আমাদের ক্লায়েন্টদেরকে তাদের যে টিম তার চাইতে আরো ভালো টিম দিয়ে রিপ্রেজেন্ট করা। আমার তো অভিজ্ঞতা আছে দীর্ঘ 25 বছরের আপনার ক্রিমিনাল লয়ের উপরে, যে ব্যারিস্টারদেরকে এনগেজ করি তারাও মানে অনেক অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যারিস্টারদেরকে আমি সব সময় এনগেজ করি, নো ম্যাটার হোয়াট ইট ইজ। আমি সবসময় এগুলা ফিসের দিকে পয়সার দিকে নজর রাখি না, আমি ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার জন্য যেটা করতে হয় সেটা আমি করি। কিন্তু অনেক সময় দেখা যায় সেটা হচ্ছে না, যার ফলে অনেক ক্লায়েন্ট কনভিক্টেড হচ্ছে, 15, 20, 25 ইয়ার্স, 30 ইয়ার্স লং সেন্টেন্স হচ্ছে, এবং আমার কাছে আসছে যে আমরা তো দেখতে দেখতে কি না কি হয়ে গেল, কোত্থেকে কি হয়ে গেল, এরকম যে সাজা হবে এটা তো কোনো সময় ভাবতেও পারি নাই, কেসটা তো আসলে এটা সিরিয়াস না, এটা তো ফলস কেস, এবং আমাদের বিরুদ্ধে আমাদের এক রিলেটিভ এই কেসটা করেছে, সেই এখন কি করব। অনেক অনেক আপনার এখন কমপ্লেইন চলে আসছে ক্লায়েন্টের কাছ থেকে, কারণ সে অনেক লম্বা সাজা পেয়েছে। আমি সব সময় বলি অ্যাপিলের স্কোপটা খুবই লিমিটেড, কারণ রিসোর্স তো থাকতে হবে, আমাদের দেশের রিসোর্স তো লিমিটেশন তো আছে। আপনি পুলিশের ইনভেস্টিগেশন একটা আছে একটা কেসের জন্য, তারপরে ম্যাজিস্ট্রেট কোর্টে গেল, পুলিশ স্টেশনের মধ্যে 6 মাস পর্যন্ত এগুলো ইনভেস্টিগেশন হলো, ক্রাউন কোর্টে গেল, জুরি ট্রায়াল হলো, 12 জন জুরি দিয়ে একটা ট্রায়াল হলো, এখন আপনি অখুশি কারণ রায় হয়েছে আপনার বিরুদ্ধে। সেটা আপনাকে শুরু থেকেই চেষ্টা করতে হবে, দেরি করলে হবে না, লয়ার চেঞ্জ করতে হবে দরকার হলে, রাইট রিপ্রেজেন্টেটিভকে এনগেজ করতে হবে। শুধু বললে হবে না যে আমাকে লিগ্যাল এইডের লয়ার দিয়েছে, সময় দেয় নাই, চিঠি লেখা নাই, প্যারালিগ্যাল দিয়েছে, ট্রেনি দিয়েছে, সলিসিটারে রিপ্রেজেন্ট করে নাই, সেই এক মানে ভর্তি বিশাল 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 অভিযোগ। এখন তো টু লেট হয়ে গেছে, কনভিকশন হয়ে গেছে, কোর্ট অফ অ্যাপিল তো আছে শুধু একটা, পারমিশনেই তো পাওয়া মুশকিল। সেখানে পারমিশন যদি পাই তখন আপনার আপিলের জন্য ফুল হিয়ারিং হয়, তখন যারা দেখে আবার এটা দিলে আবার ইনকনসিস্টেন্সি হচ্ছে কিনা পুরানো কেসগুলোর সাথে, সে অনেক জটিলতা আছে। এই জন্য আপনাকে দেখতে হবে রাইট লয়ার ফ্রম দ্য ভেরি বিগিনিং, কোনো মিস্টেক যেন না হয়, আপনার কেস যেন রাইট ওয়েতে লুক আফটার করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত। Only where there is a level playing field will justice be properly served. পুলিশ যেরকম
দক্ষতা সম্পন্ন টিম দিয়ে আপনাকে প্রসিকিউট করবে, যেরকম তারা সিপিএস লয়ারদেরকে দিয়ে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্টে রিপ্রেজেন্ট করবে, আপনারও সেই একই সমানে সমানে লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করতে হবে, সমানে সমানে দক্ষতা সম্পন্ন লয়ারদেরকে এনগেজ করতে হবে, যেন আপনি কেস ভালোভাবে রিপ্রেজেন্টেশন পান এবং জুরিকে কনভিন্স করতে পারেন যে আপনি আসলে দোষী না, আপনি দোষ করেন নাই। Defending those charged with sexual offenses requires an expert skill set in the same way the DPP requires her lawyers to be suitably skilled. ডাইরেক্টর অফ পাবলিক প্রসিকিউশন যেরকম সেট করেছে, তার লিগ্যাল টিমদেরকে এক্সপার্ট হতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, পুলিশকে এক্সপার্ট টিম হতে হবে, রাজস্ব টিম হতে হবে, মেম্বার্স অফ দ্য রাজস্ব টিম, সিপিএস লয়ারদের একটা স্পেসিফিক কোয়ালিফিকেশন থাকতে হবে, বিভিন্ন গ্রেডিং করা আছে, গ্রেড 2, 3, 4 এরকম, গ্রেড 1, বিভিন্ন দক্ষতা সম্পন্ন লয়ারদেরকে এনগেজ করবে। আপনারও সেটা দেখতে হবে আপনার লয়ারের এক্সপেরিয়েন্স কতটুকু আছে, তারা আপনার জন্য এই ধরনের কেস ঠিক মতো ফাইট করবে কিনা, আপনাকে ঠিক মতো ব্যারিস্টার দিয়ে এনগেজ করবে কিনা রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য, যেটা আমি সবসময় চেষ্টা করি করার জন্য। You need solicitors and barristers who have the similar experience or more experience to defend your case. আপনার এই কেসগুলো, সেক্সুয়াল অফেন্সেস এর কেসগুলো হয় একটা অ্যাক্টের মাধ্যমে, এটাকে সেকশন 3 অফ দ্য সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2003 বলা হয়। এই 2003 অ্যাক্টের সেকশন 3 এর আন্ডারে এই কেসগুলোকে আনা হয়, প্রসিকিউট করা হয়। It is triable either way, meaning it may be heard in the magistrates court or crown court. এই কেসগুলো ম্যাজিস্ট্রেটস কোর্টে হতে পারে, ক্রাউন কোর্টে হতে পারে, কিন্তু রেপ কেস ক্রাউন কোর্টে হবে, ম্যাজিস্ট্রেটস কোর্টে হতে পারে না। ছোটখাটো যেগুলো কেস আছে, অনেকগুলো প্রায় সময় দেখা যায় সেক্সুয়াল অ্যাসল্টের কেসগুলো ক্রাউন কোর্টে যায়, ছোটখাটো যেগুলো আছে সেগুলো হয়তো ম্যাজিস্ট্রেটস হয়তো জুরিসডিকশন অ্যাকসেপ্ট করবে, আর ম্যাজিস্ট্রেটস যদি জুরিসডিকশন অ্যাকসেপ্ট না করে তাহলে এটা ক্রাউন কোর্টেই যাবে। এবং একটা জিনিস সবসময় এই কেসগুলোর মধ্যে আপনার সেক্সুয়াল অ্যাসল্টের জন্য যেটা আসবে, কতগুলো এলিমেন্ট আছে যেগুলো সবসময় পুলিশকে প্রুভ করতে হবে। রেপ কেসের জন্য তো অনেক কিছু আছে, শুধু সেক্সুয়াল অ্যাসল্টের জন্য অনেকগুলো এলিমেন্ট আছে যেগুলো পুলিশকে প্রুভ করতে হবে কোর্টের কাছে। এক নাম্বার হলো ইন্টেনশনাল টাচিং, আপনি ইচ্ছা করে তাকে টাচ করেছেন মহিলাকে, হুইচ ইজ সেক্সুয়াল, যেটা সেক্সুয়াল নেচারের টাচিং করা হয়েছে, তার ব্রেস্টের মধ্যে হাত দিয়েছেন অথবা বামের মধ্যে হাত দিয়েছেন, এগুলো সেক্সুয়াল নেচার। টু হুইচ দ্য কমপ্লেইন্যান্ট ডিড নট কনসেন্ট, যেটার জন্য কমপ্লেইন্যান্ট আপনাকে সম্মতি দেয় নাই, and the defendant did not reasonably believe that the complainant was consenting, এবং ডিফেন্ডেন্ট কোনো সময় বিশ্বাস করে নাই, যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করে নাই যে সে আসলে সম্মতি দিচ্ছিল। এই এলিমেন্টগুলো যদি ফুলফিল হয় তাহলে আপনি সেক্সুয়াল অফেন্স কেসটা আপনার বিরুদ্ধে তারা চার্জ করে কোর্টে নিবে এবং প্রুভ করতে পারলে তারা উইন করবে। খুব সাবধানে থাকতে হবে, আপনার খুব সহজে এই কেসগুলো হতে পারে, কারণ এই 4টা এলিমেন্ট হলে এগুলোর বিভিন্ন ধরনের গ্রেডিং আছে,
কিন্তু এগুলো করলেই আপনি একটা সেক্সুয়াল অ্যাসল্টের মধ্যে পড়বেন। যদি বেশি সিরিয়াস নেচারের হয় তখন এটা বারো সিরিয়াস হবে, ক্রাউন কোর্টে যাবে। যদি ছোটখাটো হয় তখন ম্যাজিস্ট্রেট কোর্টে যাবে। কিন্তু সেক্সুয়াল অ্যাসল্টটা অফেন্সটা সংগঠিত হবে এই চারটা এলিমেন্ট যদি থাকে। আমি আবারও বলবো সেগুলো ইন্টেনশনাল টাচিং, যা আপনি ইচ্ছা করে টাচ করেছেন, এটা হলো নাম্বার 1, হুইচ ইজ সেক্সুয়াল। সেটা হলো কি আপনি যে টাচ করেছেন সেটা সেক্সুয়াল নেচার, সেটা হলো নাম্বার 2। দুইটা হলো সেক্সুয়াল নেচারের টাচিং, টু হুইচ দ্য কমপ্লেনেন্ট ডিড নট কনসেন্ট, এটা হলো থার্ড পয়েন্ট, যেটার জন্য কমপ্লেনেন্ট আপনাকে সম্মতি দেয় নাই। অ্যান্ড fourth point হলো the defendant did not reasonably believe that the complainant was consenting, এবং আপনি যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করতে পারেন নাই বা করেন নাই যে আসলে সে সম্মতি দিচ্ছিল, সেটা আপনি বিশ্বাস করেন নাই। If any of the above factors are not present, you should plead not guilty. আমি বলবো সেটা। যদি এই চারটার একটাও যদি কমতি হয়, আমি বলবো আপনি নট গিলটি প্লিড করবেন। সেটা আমরা ফাইট করব, আমরা কোর্টকে তুলে ধরবো, আমরা আপনার কেসটাকে প্রেজেন্ট করব যে সেক্সুয়াল অ্যাসল্টের যে এলিমেন্টগুলো আছে সেগুলো পুলিশ ফুলফিল করতে পারে নাই, সে প্রমাণ করতে পারে নাই। এইগুলো যদি হয়, আমি অ্যাডভাইস করি যে আপনার গিলটি প্লিড করার কোনো দরকার নাই। প্রায় সময় বলে কি যে আমাকে শুধু ফোর্স করে গিলটি প্লিড করাই দিয়েছে আজম সাহেব। এটা হয় না, এটা হয় না। ফোর্স করে গিলটি প্লিড করানো সেটা হয় না। সেটা আমার কাছে আসে অহরহ কমপ্লেইন, সেটা আপনার কেস, ডিসিশনটা হতে হবে আপনার। আপনি গিলটি প্লিড করলেই গিলটি প্লিড হবে, আপনাকে ওইটার উপরে সাজা দেওয়া হবে। আপনাকে ফোর্স করে কেউ গিলটি প্লিড করাতে পারবে না। সেটা সবসময় মনে রাখবেন, ডিসিশন ইজ ইয়োর্স আলটিমেটলি। আর অ্যাডভাইস যেটা দিব সেটা হলো ডিফারেন্ট। আমি অ্যাডভাইস দিই গিলটি প্লিড না করার জন্য, কারণ আমি যখন কেস অ্যানালাইজ করি, আপনার অনেকে হয়তো কেস অ্যানালাইজ করে নাই, ঠিক মতো দেখে নাই, আপনার বক্তব্যগুলো শুনে নাই, আপনার ডিফেন্সগুলো বুঝে নাই। কিন্তু আমি যেটা বলবো, এগুলোর একটাও যদি প্রেজেন্ট থাকে, শর্টফল যদি হয়, এই চারটার থেকে চারটার যদি ফুলফিল না হয়, তাহলে আপনি নট গিলটি প্লিড করবেন, আমি গিলটি না। The usual key issues are cases of sexual assault or sexual intent and consent. সচরাচর এই কেসগুলোর মধ্যে দুইটা জিনিস আপনার ইনভলভ থাকে। একটা হইল কি সেক্সুয়াল অ্যাসল্ট, অ্যাসল্টটা করা হয়েছে, এবং সেক্সুয়াল ইন্টেন্ট অ্যান্ড কনসেন্ট, যে উইথ ইন্টেনশন এবং কনসেন্টটা দিয়েছে কি দেয় নাই, এবং ইন্টেনশন ছিল কি ছিল না, এগুলা নিয়েই এই কেসগুলো আপনার এই মানে ওয়ার্কআউট হয় ক্রাউন কোর্টের মধ্যে অথবা ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে। খুব কম সংখ্যক কেস ম্যাজিস্ট্রেট কোর্টে থাকে, কিন্তু মেইন কথা হলো কি সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে কিনা, তারপরে সেক্সুয়াল ইন্টেনশন ছিল কিনা, এবং কনসেন্ট দিয়েছে কিনা, এই পয়েন্টগুলোর উপরেই আর্গুমেন্ট হয়। And these will need to be considered in detail before you are advised on plea. শুধু বললে হবে না যে আজম সাহেব আমাকে তো বলছে গিলটি প্লিড করেছে, গিলটি প্লিড করতে বলছে, গিলটি প্লিড করো, গিলটি প্লিড করো, কিন্তু এইগুলো সব ডিটেইলস অ্যানালাইজ করতে হবে আপনাকে গিলটি প্লিড করতে বলার আগে। এইগুলো সবগুলো ডিটেইলস অ্যানালাইজ করার পরে তখন অ্যাডভাইস দিতে পারবে সলিসিটর যে আপনার গিলটি প্লিড করা উচিত। Where arguing consent, you will be required to consider the steps you have taken to judge consent. যখন কনসেন্টের উপরে আর্গুমেন্ট হয়,
যে ওরা বলতেছে কনসেন্ট দেয় নাই সেক্সুয়াল অ্যাসল্টের জন্য অথবা রেপের জন্য, আপনি বলছেন না 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 এটা রাজি রব্বত হয়েছে, এটা কনসেন্ট দিয়েছে, এটা সে মিথ্যা বলছে। You will be required to consider the steps you have taken to judge consent. আপনাকে দেখতে হবে আপনি কোন কোন স্টেপ নিয়েছেন, যে বিবেচনার মধ্যে কোন কোন স্টেপ আপনার বিবেচনার মধ্যে ছিল যে আপনাকে কনসেন্ট দিচ্ছে। এটা আপনাকে আপনার বিচার করতে হবে প্রথমে, কোন কোন জিনিসগুলো আপনি মনে করছেন সে বলছে অথবা সে করছে, যেগুলো দিয়ে মনে হচ্ছে সে কনসেন্ট দিচ্ছিল। এটা খুবই ইম্পর্টেন্ট। And these steps will help determine how reasonable your belief of consent was. এবং এই এই স্টেপগুলো যেগুলো নিয়েছেন, সে যেগুলো বলছে সেগুলো আপনি শুনছেন বা সে কি করছে এবং কত যুক্তিসঙ্গত ছিল যে আপনি তাকে বিশ্বাস করছেন। হাউ রিজনেবল ইউর বিলিভ অফ কনসেন্ট, কত যুক্তিসঙ্গত ছিল আপনার বিশ্বাসটা কনসেন্টের উপরে, এটা যুক্তিসঙ্গত ছিল কিনা। এটা হলো খুবই ট্রিকি পয়েন্ট। আপনাকে জাজ করতে হবে সে কি কি কর্তব্য করণীয়, কি কি কাজগুলো করছে, কি কি কথাগুলো বলছে, কি কি এভিডেন্স গুলো আছে আপনার কাছে, যেগুলোতে মনে হচ্ছে সে আপনাকে কনসেন্ট দিয়েছে সেক্স অথবা সেক্সুয়াল অ্যাসল্ট অথবা এনি সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের জন্য। আর এটার জাজ করতে হবে আপনাকে কনসেন্টটা কি আসলে ঠিকমতো কনসেন্ট দিচ্ছে কিনা, এবং আপনার বিলিফটা কনসেন্ট যে দিচ্ছে সেটা আপনি যে বিশ্বাস করছেন সেটা যুক্তিসঙ্গত কিনা, সেটা কোর্ট দেখবে আসলে আপনি যুক্তিসঙ্গতভাবে এটা বিশ্বাস করছেন কিনা, কি কারণে আপনি তার কথাগুলো বিশ্বাস করছেন। এগুলো অনেক বিশদ বিশ্লেষণ করতে হয়, অনেক কিছু, অনেক পয়েন্টগুলো আসে আইনের ধারার মধ্যে, যেগুলো টেলিভিশনের মধ্যে এক্সপ্লেইন করা এই কমপ্লিকেটেড ইস্যুগুলো সম্ভব না। একটা বলবো, টাচিং ক্যান বি এনি পার্ট অফ দ্য বডি। শুধু যে আপনাকে সেক্সুয়াল নেচার হতে হবে সেটা না, টাচিং কিন্তু শুধু যে তাকে এনি পার্ট, তার বডির যে কোনো পার্টে যদি আপনি টাচ করেন তার সম্মতি ছাড়া, সেক্সুয়াল ইন্টেনশন নিয়ে যে সে সম্মতি দেয় না অথবা আপনি বিশ্বাস করেন না যে সে সম্মতি দিচ্ছিল না, এবং এনি পার্ট অফ দ্য বডি টাচিং হইলে এটা সেক্সুয়াল অ্যাসল্ট হবে। এবং ম্যাক্সিমাম সেন্টেন্স 10 years ইমপ্রিজনমেন্ট, আপ টু 10 বছর পর্যন্ত সাজা হইতে পারে। If you are being investigated for or charged with sexual assault, it is vital that you seek specialist help immediately. সাজার পরিমাণ খুবই বেশি, যার জন্য এটা খুবই দরকার আপনি এটা ইমিডিয়েটলি স্পেশালিস্ট হেল্প সিক করবেন, দেরি করা যাবে না। আমাকে বলছে কি যে আজম সাহেব আমি আপিল করতে চাই, আমার জানা মতে ফ্রড কেসের জন্য সাজা দিয়েছে 5 বছর আর আমাকে রেপ কেসের জন্য সাজা দিয়েছে 30 বছর, এটা কেমনে হইল, অথবা 25 বছর হতে পারে, মনে করেন আমাকে এরকম দিয়েছে। অনেকে বলছে কি যে এত লম্বা সাজা কেন দেয়, এটা এত এত মানে টু মাচ সাজা কেন দিচ্ছে কম্পেয়ার টু আদার মানে ক্রিমিনাল অফেন্সেস। মনে রাখবেন ফ্রড কেসগুলো কনভিকশন হলে এটা আপনাকে নেচার অফ দ্য ফ্রড এর উপরে নির্ভর করে 5, 7, 10 বছর 12 বছর হতে পারে। এট দ্য সেম টাইম কনভিকশনের পরে আপনার সসম্পদ সব বাজেয়াপ্ত হবে। আপনি ক্রাইম করে যত কিছু উপার্জন করেছেন দেশে বিদেশে, এগুলো সব বাজেয়াপ্ত করে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিসের পয়সাগুলো পুনরুদ্ধার করা হবে। সেটা আপনার ফর মেনি ইয়ার্স ফাস্ট 7 বছর পর্যন্ত বিগত জীবনে সব ইনভেস্টিগেট করতে
পারবে। আপনাকে হিসাব নিকাশ দেখাইতে হবে ফ্রডের কনভিকশনের পরে যে আপনার সম্পদ উপার্জন কি ছিল এবং সম্পদের বৈধতা, বৈধ উপার্জন এগুলো প্রুফ করে দেখাতে হবে। তখন আপনার তারা ক্যালকুলেট করবে যে কতটুক পয়সা আপনি হিসাব দিতে পারেন, সম্পদের আপনি বৈধতা উপার্জনের, বৈধভাবে উপার্জনের হিসাব দিতে পারেন নাই, সেগুলোকে তারা বাজেয়াপ্ত করবে। এটাকে কনফিসকেশন প্রসিডিংস বলে। আর রেপ কেসের জন্য সেগুলো হয় না, সেক্সুয়াল অ্যাসল্টের কেসের জন্য সেগুলো হয় না, কিন্তু সাজার পরিমাণ অনেক বেশি। এই জন্য আমি বলবো আপনাদের যত তাড়াতাড়ি সলিসিটার আপনি চুজ করবেন এবং এটা রাইট টাইপ অফ সলিসিটার চুজ করা, রাইট রিপ্রেজেন্টেশন সিকিউর করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিমিনাল কেসের জন্য। আমি বলবো আপনারা দেখবেন যারা ক্রিমিনাল ল সলিসিটার, আপনি ইমিগ্রেশন লয়ারের কাছে গেলে ক্রিমিনাল লয়ের কোনো এক্সপেক্টেড রেজাল্ট পাবেন না, তারা ক্রিমিনাল ল বুঝবে না। অনেকে আমার কাছে আসছে যারা ইমিগ্রেশন লয়ারের কাছে গেছে, হাউজিং লয়ারের কাছে গেছে, কনভেন্সিং, প্রপার্টি, ডিভোর্স লয়ার, এগুলো তো সবই তো আপনার সিভিল ল। আর ক্রিমিনাল ল হলো সম্পূর্ণ একটা ভিন্ন ল অ্যান্ড প্রসিজার, রুলস আপনার সবগুলো হলো ভিন্ন। যার জন্য আপনাকে খুঁজে বের করতে হবে লয়ার যারা এই খাতের জন্য স্পেশালিস্ট, যাদের অভিজ্ঞতা, দক্ষতা আছে ক্রিমিনাল লয়ের উপরে। সোজা একটা বুঝার মতো আমি আগেও বলছি, আপনি যাবেন তাদের ওয়েবসাইটের মধ্যে, মনে করেন আমার আজম এন্ড কো সলিসিটার্স এর ওয়েবসাইটে যাবেন, দেখবেন সেখানে রাউন্ড একটা লোগো আছে এবং মাঝখানে লেখা আছে দ্য ল সোসাইটি অ্যাক্রেডিটেড ক্রিমিনাল লিটিগেশন। এটা হইলে একটা সোজা বুঝার পথ। অ্যাটলিস্ট তাদের এক্সপেরিয়েন্স কতটুকু আছে সেটা বড় কথা না, সেটা জানার আগে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারলেন ওরা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে। তার কারণ হলো তাদের ওয়েবসাইটের মধ্যে লোগো আছে, যে লোগোটার মধ্যে লেখা আছে দ্য ল সোসাইটি অ্যাক্রেডিটেড ক্রিমিনাল লিটিগেশন। এটা একটা স্টেপ আপনি বুঝতে পারবেন। আর আপনি যাবেন স্পেশালিস্ট ক্রিমিনাল ল সলিসিটার ফার্মের কাছে। মনে করেন আপনি আজম এন্ড কো সলিসিটার্স ফার্মের ওয়েবসাইটে গেলে আপনি সেখানে পুলিশ কেস ছাড়া আমি অন্য কোনো কিছু দেখবেন না। আপনি সেখানে ইমিগ্রেশন বা হাউজিং বা ফ্যামিলি অথবা ডিভোর্স এগুলোর কোনো কিছু দেখবেন না, শুধু দেখবেন শুধু ক্রিমিনাল লয়ের উপর এই সমস্ত কথাবার্তাগুলো। এটাও আর একটা সাইন আছে। এই সব দিকগুলো আপনাকে সব বিচার বিশ্লেষণ করে, কমিউনিটির মেম্বারদের সাথে যোগাযোগ করে, বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে খবর নিতে হবে। তারপর আপনাকে রাইট সলিসিটার চুজ করতে হবে। দর্শক, আজ সময় আমার শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রাম কাল সকাল সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত আবার রিপিট দেখবেন এনটিভিতে। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউবে লগ ইন করলেও আপনারা প্রোগ্রামের লিঙ্ক পাবেন। আপনারা সলিসিটার শাফিউল আজম, আজম এন্ড কো সলিসিটার্স এই নাম দিয়ে গুগল সার্চ করলেও প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।